আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও যেদিন করছি, সেদিন থেকে নির্বাচনের যে সময়, তার ব্যবধান মাত্র ১০ দিন। তো এই ১০ দিন আগে অতীতের যে অভিজ্ঞতা, নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই নির্বাচনের অভিজ্ঞতায় আমরা শতভাগ নিশ্চিত হয়ে থাকি যে সুনির্দিষ্ট দিনে নির্বাচন হচ্ছে। ১। ২ নম্বর হলো যে অতীতের সবগুলো নির্বাচন কেবলমাত্র ২০১৪ সনের যে নির্বাচন, সেই নির্বাচনের একেবারে ফল যেদিন প্রকাশিত হলো, সেদিন পর্যন্ত পুরো দেশ জাতি আশঙ্কা করেছিল যে নির্বাচন হবে না। তারপর পুরো দেশ জাতি আশঙ্কা করেছিল যে নির্বাচন হলেও সেই নির্বাচন টিকবে না। ২০১৪ সালে আরেকটা নির্বাচন অতি সত্বর হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা গেল যে সেই বিনা ভোটে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, সেই নির্বাচনটি টিকে গেল ৫টি বছর। এবং নির্বাচিত সরকার হিসেবে আওয়ামী লীগের যে দাপট ছিল ২০০৯ থেকে ২০১৪ অবধি, সেই দাপট ২০১৪ পরে আরো বেড়ে গেল। মানে আমাদের দেশে একটা কি বাজে কথা আছে যে গাছের চাইতে মানে লতার দাপট বেশি, গাছের চাইতে পরগাছার ভাবসাব বেশি। তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৪ অবধি আওয়ামী লীগ যে দাপটগুলো দেখিয়েছে, যে কর্তৃত্ব দেখিয়েছে, যে আত্মবিশ্বাস দেখিয়েছে, তার চাইতে অনেক অনেক বেশি নেতিবাচক কর্মকাণ্ড তারা ২০১৪ থেকে ২০১৮ এই সময়টিতে করেছে। কোনো লাজ লজ্জা, মান অভিমান, কোনো ধরনের যাকে বলে দ্বিধা সংকোচ তাদের মধ্যে ছিল না। অ্যাজ ইট ইজ প্রথমে কয়েকদিন তারা চুপচাপ ছিল, প্রথম ৬ মাস। এবং নির্বাচনের সময় তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করেছিল যে এই খুব অল্প সময়ের মধ্যে আমরা আরেকটা নির্বাচন দিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করব। স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব এই কথাগুলো বলেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল নির্বাচন হয়ে গেছে, অমনি সাবেক প্রধানমন্ত্রী গণভবনে বিশাল পিঠা পায়েস পুলির আয়োজন করলেন। তার অনুগত সাংবাদিক, সাহিত্যিক, নাট্যাভিনেতা, অভিনেত্রী, ব্যবসায়ী, আমলা কামলা সবাই সে উৎসবে অংশগ্রহণ করল। এবং সেখানে তিনি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা এবং ক্ষেত্রবিশেষে যেটাকে বলে ইত্রামি, এগুলো দেখে তিনি নিশ্চিত হলেন যে যে ভোট হয়েছে এটা নিয়ে তার লজ্জা বা দ্বিধা সংকোচের কোনো কারণ নেই। যদি লজ্জা থাকতো তা এই মানুষগুলো আসতো না। যদি লজ্জা থাকতো এই মানুষগুলো তাকে অভ্যর্থনা জানাতো না। যদি ন্যূনতম বিবেক থাকতো, এর কারণ হলো ২০১৪ সনের নির্বাচনের পরে যারা আওয়ামী লীগ করতেন তখনও পর্যন্ত দালাল ফরিয়া, সেটা আওয়ামী দালাল ফরিয়া, যেটা ২০২৪ বা ২৩ সনে পচতে পচতে একটা গোবর হয়ে গিয়েছিল, সেই গোবরগুলো তখনও পর্যন্ত কিছু ঘ্রাণ অবশিষ্ট ছিল। তো সেই মানুষগুলো যখন যে নির্বাচন হয়নি, যে নির্বাচন একতরফা হয়েছে, যে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেই নির্বাচন অনেকটা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের মতো। কাজেই ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে পরিণতি হয়েছিল, সেই পরিণতি হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেটা না হয়ে যখন সবাই তাকে কংগ্রাচুলেশন করছিল, সারা দেশ স্টপ হয়েছিল, বিরোধী যারা প্রতিপক্ষ তারাও অনেকটা টাসকি খেয়ে গিয়েছিলেন, তখন শেখ হাসিনা বুঝেছিলেন যে না, আমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আমি ৫ বছর নিশ্চিত নির্ভাবনায় ক্ষমতায় থাকব। তো সেই নির্বাচনটি ছাড়া অতীতের যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের পরে আমরা আগে এবং পরে আমরা সবসময় এটা নিশ্চিন্ত অনুমান করতে পারতাম কি কি ঘটতে যাচ্ছে, কে মন্ত্রী হবে, কে হবে না, কে এমপি হবে, হবে না, নির্বাচনে কে পরাজিত হবে, কে জয়ী হবে, এগুলো 90% অ্যাকুরেসি নিয়ে আমরা বলতে পারতাম। কিন্তু এবার কি হলো? এবার আমাদের দেশের কোনো জ্ঞানী গুণী পণ্ডিত কেউ আমরা বলতে পারছি না যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটি শতভাগ নিশ্চিতভাবে হচ্ছে এবং এই নির্বাচনে যারা জনপ্রিয় তারাই নির্বাচিত হবেন, এ কথা কেউ বলতে পারছি না। যারা সবচেয়ে জনপ্রিয়, যারা নির্বাচিত হবেন বলা হয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তারাও আশঙ্কা করছেন ইঞ্জিনিয়ারিং হতে পারে, ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে। তারা আশঙ্কা করছেন ভোট চুরি হতে পারে। আবার তাদের যারা প্রতিপক্ষ, তাদের বক্তব্য হলো ভোট ডাকাতি হতে পারে। একটি পক্ষ রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে এবং যেভাবে তারা অন্যায় অবিচার, চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু করে ক্ষমতায় যাওয়ার আগেই সবকিছু তারা দখল করে ফেলেছে। কাজেই ক্ষমতায় যদি তারা যায় তো স্রেফ ডাকাতি শুরু হয়ে যাবে। এই ধরনের ন্যারেটিভ নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ তারা শুরু করেছে। এই যুদ্ধের ফলাফল ভালো নয়। এই যুদ্ধের ফলে একে অপরকে মানে আক্রমণ করছেন, একজন আরেকজনকে অসম্মান করছেন, রাজনীতির ময়দানে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে ইতিবাচক যে চিন্তা এবং চেতনা, সেই চিন্তা এবং চেতনা নষ্ট হয়ে যাচ্ছে।
এ গেল রাজনৈতিক মাঠের কথা। অন্যদিকে এখন যারা ক্ষমতায় আছেন, বলা হয়ে থাকে বা অনুমান করা হয় যে মার্কিন ডিপ স্টেটের পলিসি অনুযায়ী তারা ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনাকে হটানো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো, বিপ্লবীদেরকে প্রিভিলেজ দেওয়া, এই সবকিছু একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে হয়েছে ভেরি সাকসেসফুলি। এই কথাগুলো স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনে, সেই বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। তো যারা ম্যাটিকুলার ডিজাইন করেছেন, যারা ক্ষমতায় আছেন, যারা বসছেন, এখানে তো অনেক দেনা পাওনা আছে, অনেক হিসাব আছে, অনেক বিষয়বস্তু রয়েছে। তো সেই বিষয়বস্তুগুলোর একটিরও তো সুরাহা হয়নি গত ১৭ মাসে। তাহলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা আনার জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, বিনিয়োগ করেছেন, অথবা যারা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, অথবা গত ১৭ মাসে যারা এই বাংলাদেশের সবকিছুতে আমূল পরিবর্তন আনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, অনেকে আমেরিকা থেকে চলে এসেছেন, অনেকে তাদের জীবন, যৌবন, পরিবার, পরিজন সবকিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। তাদের কোনো আশা আকাঙ্ক্ষা সফলতার কোনো সুরাহা হয়নি। তারা কেন এলেন এবং কিভাবে যাবেন, কখন যাবেন, তাদের ভবিষ্যৎ কি এই বাংলায়, এখন যারা সরকারে আছেন, এই বিষয়গুলো নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হওয়ার কারণে যারা ক্ষমতাসীন আছেন তাদের ব্যাপারেও জনগণ এবং স্টেক হোল্ডার পলিটিশিয়ানস, যারা আগামীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান, তারা নিশ্চিত হতে পারছেন না। এখানে পক্ষগুলো অভিনয় করছে, প্রায় সব পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিনয় করছে এবং যেভাবে টারজান সিনেমাতে টারজান বুকের উপর জোরে জোরে থাপ্পড় মেরে বাঘ, ভাল্লুক, সিংহকে ভয় দেখাতো। আপনারা যে সিনেমা দেখেছেন টারজান দ্য অ্যাপম্যান, এডগার রাইস বারোসের, তো সেই সিনেমাতে টারজান যেভাবে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নিজের বুকে থাপ্পড় মেরে বিকট শব্দ করত, সে টারজানের ডাক টেলিভিশন আমরা ছোটকালে দেখেছি, টারজান, $6 মিলিয়ন ম্যান ইত্যাদি, ইনক্রেডিবল হক, এই জিনিসগুলো দেখেছেন আমরা ছোটকালেতে। সেই রকম সিনেমার মতো ঘটনা ঘটছে। প্রত্যেকটি রাজনৈতিক দল আমিই বড়, আমিই ভালো, আমি ছাড়া দুনিয়াতে অন্য কোনো ভালো নেই, এই একটা ন্যারেটিভ। আর প্রতিটি রাজনৈতিক দল প্রতিপক্ষ খারাপ, প্রতিপক্ষ জাহান্নামী, প্রতিপক্ষ চাঁদাবাজ, প্রতিপক্ষ বেঈমান, মুনাফেক, এগুলো থেকে শুরু করে কাফির, মাফির যা কিছু আছে সব কিছু বলা শুরু করছেন। এবং ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, ক্ষুদ্র, কে বিয়ে খেলো, কে খেলো না, কে মহিলাদের পাশে বসলো, কে বসলো না, কোন মহিলার কি অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ঘটনা ঘটলো, মানে যা কিছু ঘটছে রাজনীতির ময়দানে, একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ নেই, একটির সঙ্গে অন্যটির কোনো সামঞ্জস্য নেই, ধারাবাহিকতা নেই এবং দৃঢ়তা নেই। কোনো একটা বিষয় একেবারে স্থির এবং দৃঢ়তা যে দরকার রাজনীতির ময়দানে, লিডারশিপের পূর্ব শর্ত হিসেবে তার একটিও নাই। তো এই অবস্থাতে একটা দুনিয়া কাঁপানো নির্বাচন হবে কিংবা সেই নির্বাচনের মাধ্যমে চমৎকার একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সর্বশেষ সেই গণতন্ত্রের মাধ্যমে গত সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি যত সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থায়, সবগুলো ধামাচাপা পড়ে যাবে, ছাইচাপা পড়ে যাবে, অথবা সবগুলোর কবর রচনা হবে এবং সেখানে নতুন সম্ভাবনার, নতুন গণতন্ত্রের, নতুন একটি জাতি গঠনের যে শাপলাকলি কিংবা ধরুন সেই গোলাপকলি, সেগুলো ফুটে উঠবে। এই যে আশা করাটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা বাস্তবসম্মত, এটা সম্ভবত আপনারা ইতিমধ্যেই হাড়ে হাড়ে আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার একটি নতুন মতবাদ সারা বিশ্বে প্রচার করে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। পুরো পৃথিবীকে তিনি বদলে দিতে চান, পুরো পৃথিবীকে তিনি উল্টে পাল্টে দিতে চান। এই জন্য তিনি এক দেশ থেকে আরেক দেশে ছুটে গিয়ে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, মানুষকে, বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানকে মোটিভেট করার চেষ্টা করছেন। খুবই ভালো উদ্যোগ, এটা তিনি করতেই পারেন। কিন্তু যখন কিনা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে তার এই ধরনের মতবাদ প্রচারের ভিতরে কেবলই অন্তঃসার শূন্যতা, নিজেকে জাহির করার কেবলই একটা তুমুল অপচেষ্টা, তখন তার এই উদ্দেশ্য নিয়ে তো অনেক ধরনের গুরুতর ভয়াবহ প্রশ্ন উঠতেই পারে, ওঠাটাই স্বাভাবিক। এবং যখন কিনা তিনি নিজে পুরো পৃথিবীকে বদলে দিতে চাচ্ছেন, অথচ সেই মুহূর্তে তিনি যখন কিনা নিজ দেশের সরকার প্রধান, সেই দেশে এই মতবাদ এস্টাবলিশড করার জন্য কার্যকর
পদক্ষেপ গ্রহণের মতন বিন্দুমাত্র কোনো উদ্যোগ গ্রহণ করেন না, তখন তার এই মতবাদ নিয়ে, তার উদ্দেশ্য নিয়ে তো অবশ্যই নানান ধরনের সন্দেহ সৃষ্টি হতেই পারে। এবং সেই ধরনের সন্দেহের জায়গা থেকে গুরুতর প্রশ্নটি তুলেছেন খোদ এই অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজন, ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূস তার 3-0 তত্ত্ব প্রচার করে বেড়াচ্ছেন সারা বিশ্বে। 3-0 তত্ত্বটা কি আমরা সবাই জানি। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য। তো এইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য তিনি এই বাংলাদেশে গত 18 মাসে তার রাজত্বকালীন সময়ে কি উদ্যোগ নিয়েছেন, সেই প্রশ্নটি তুলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক ক্লিন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করছেন যে এই 3 লক্ষ্য বাস্তবায়নে তার অন্তর্বর্তী সরকার কতটা দায়িত্ব পালন করেছে। এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে 3-0 ধারণা প্রচার করে আসছেন। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয় পর্যায়ে 3 লক্ষ্যের ক্ষেত্রে সরকারের ভূমিকা কি সেটি জানার অধিকার দেশবাসীর রয়েছে। অধিকার দেশবাসীর রয়েছে, কিন্তু সেই অধিকার আদায় করবে কিভাবে? ডক্টর ইফতেখারুজ্জামান তো মানে দেশের দুর্নীতি বিষয়ক শ্বেতপত্র যে প্রণয়ন কমিটি তার প্রধান ছিলেন। সেই জায়গা থেকেও তিনি নানান ধরনের প্রশ্ন এর আগেও তুলেছেন, এখনো তুলছেন। এবং তিনি বলছেন সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশ করে এই 3টি বিষয়ে সরকারি কার্যক্রম ও অর্জনের হিসাব জনগণের সামনে তোলা উচিত। আমি ব্যক্তিগতভাবে বিব্রত এই কারণে যে যিনি 3-0 ধারক বাহক, তার নেতৃত্বাধীন সরকারই এই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতার কথা কখন আসে? যখন কোনো উদ্যোগ নেওয়া হয়, উদ্যোগগুলো সফল না হলে তখনই ব্যর্থতার প্রশ্ন আসে। উদ্যোগ তো নেওয়া হয়নি কোনো প্রকার। এবং মানুষ যে তার অধিকার আদায় করে নেওয়ার মাধ্যমে প্রশ্নের সৃষ্টি করে, প্রশ্ন করতে গেলেই তো, সমালোচনা করতে গেলে তো জেল জুলুম হুলিয়া নির্যাতন নানানভাবে নানান ধরনের খড়গ সেই মানুষগুলোর মাথার উপরে নেমে আসছে। উত্তরটা দেবে কে? শূন্য বেকারত্বের কথা তিনি সারা বিশ্বে প্রচার করে আসছেন। আরে তার সরকারের এই 18 মাসেই তো লাখ লাখ মানুষের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। কোনো ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়নি। শুধু বিদেশি 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 করে চিৎকার করছে, বিদেশি মানুষগুলো এখানে নিয়ে এসে একের পর এক প্রজেক্ট তুলে দেওয়া হচ্ছে। শূন্য দারিদ্রতা, খোদ বিশ্ব ব্যাংক বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে 3,60,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। লাখ লাখ দরিদ্র মানুষের সংখ্যা বাড়তে বাড়তে এখন তা প্রায় 4 কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। মানে এতটুকু মাত্র কি লজ্জাবোধ করেন না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব? সারা বিশ্বে তার একসময় কি ধরনের গ্রহণযোগ্যতা ছিল, এখন কোথায়? আমরা তো মনে করতাম তিনি দেশের সরকার প্রধান হলে, রাষ্ট্রপ্রধান হলে কি না কি হবে এই বাংলাদেশের। এখন তো কেউ তাকে এতটুকু মূল্যায়ন করে না। শুধুমাত্র সৌজন্যতার খাতিরে কোথাও গেলে একটু সালাম পালাম দেয়, এই আর কি, এর বাইরে আর কি। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন ডক্টর ইউনূস সরকার এমন কোনো উদ্যোগ নিয়েছেন, মানে তিনি নিয়েছেন কিনা, যা পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে দিতে পারত? সে প্রশ্ন উত্তর সন্তোষজনকভাবে পাওয়ার কোনো জায়গা নেই। এই সুযোগ দেশের জনগণ কেন হারালো, তার জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। মন্ত্রীদের জন্য 9,000 স্কয়ার ফিটের ফ্ল্যাট নির্মাণে উদ্যোগ নেওয়া হয়। যে নির্বাচন মাত্র 15 দিন 20 দিন পর ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের সচিবকে দেওয়া হয়, মানে বিমান পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যখন কিনা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সামরিক সমরাস্ত্র কারখানা রয়েছে, যেখানে সব ধরনের আহ অস্ত্র সরঞ্জাম উৎপাদন করা সম্ভব কাঁচামাল পেলে, সেখানে ব্যক্তি খাতে সমরাস্ত্র কারখানার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বিদেশি বিভিন্ন রাষ্ট্রের প্রেসক্রিপশনে। অথচ মানুষের বেকারত্ব ঘোচানোর জন্য অন্য কোনো কলকারখানা সৃষ্টির কোনো উদ্যোগ নেই। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং শূন্য মানে কার্বন নিঃসরণের কথায় যদি আসি, তাহলে তো অন্তর্বর্তী সরকারের যে খসড়া জ্বালানি ও বিদ্যুৎ পরিকল্পনা, সেটা কি? সেটা তো পুরোপুরি জীবাশ্ম জ্বালানি নির্ভর। অর্থাৎ যে ধরনের পাওয়ার প্ল্যান্টগুলো এখানে করা হবে,
সেই সব জায়গাতে কার্বন নিঃসরণের মাত্রা অধিক হারে হওয়ার মানে কথা রয়েছে কি সেগুলো হবেই। ডক্টর ইফতেখার জামান বলছেন, এতে এমন কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই যার মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানিতে কার্যকরভাবে উত্তরণ ঘটাতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগ তারাও মাসখানেক আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানি খাতের যে মহাপরিকল্পনার খসড়া তৈরি করেছে এটি আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের মানুষদের অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ স্বার্থ গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। আমাদের কি বলা থাকতে পারে? গত 18 মাস তো আমরা কম দেখিনি এবং দারিদ্রতা বিষয়ে যে পরিসংখ্যানটি দিলাম সেটিতে খোদ থাকে মুরগি পাড়ে ডিম, ডিমের ভেতর খনিজ লব ভিটামিন কদি কুকুরুকু কুকুরুকু কুকুরুকু। তথাকথিত জুলাই আন্দোলনের নামে যে ভয়াবহ নৈরাজ্য এবং সন্ত্রাসের জন্ম দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, তার মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগেনি। দীর্ঘ 1.5 বছর পর সাধারণ মানুষ আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ছাত্র আন্দোলনের সাইনবোর্ড ব্যবহার করে মূলত জামায়াত শিবিরের এজেন্ডা বা ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। সাধারণ মানুষের লাশ আর রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ক্ষমতার মসনদ গড়েছিল তা এখন টলমল করছে। ঢাকা ৮ আসনে জামায়াতের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বারবার ডিম হামলাকে আমি এভাবেই দেখি। আপনি দেখেন রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা হলো জনগণের আস্থা হারিয়ে ফেললে সেই নেতার পতন অনিবার্য হয়ে ওঠে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজ সেই তিক্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। যিনি একসময় তথাকথিত আন্দোলনের নামে রাস্তায় সাধারণ মানুষকে নামিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বা তাদের সমর্থকরাই জনগণের ছুড়ে দেওয়া ডিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং জুলাই সন্ত্রাসের মূল কারিগরদের প্রতি জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। যেখানে নাসিরউদ্দিন সেখানে ডিম বা আন্ডা। আপনি দেখবেন কিছুদিন পরে নাহিদ খাবে, ডিমের বাড়তি কিছু খেতে পারে, হাসনাত খাবে, সার্জিস খাবে। দীর্ঘ 1.5 বছর পর মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরেছে বা বুঝে গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের মতো ব্যক্তিরা আসলে জামায়াত শিবিরের প্রশিক্ষিত সন্ত্রাসী ছিল। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করেছে এবং শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই চক্রান্তের প্রকৃত রূপ এখন জনগণের কাছে একদম স্বচ্ছ। রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ বিরল যেখানে একজন নেতাকে বারবার ডিমের মুখোমুখি হতে হয়। কিন্তু নাসিরউদ্দিনের ক্ষেত্রে এই ঘটনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তাকে ডিমের সাথে যুদ্ধ করতে হচ্ছে। এই পরিস্থিতি তার রাজনৈতিক অবস্থানের করুণ চিত্রকে তুলে ধরে। সর্বশেষ রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে পরিস্থিতির শিকার হয়েছেন তা ইতিহাসের এক নির্মম কৌতুক। একসময় এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আদালতে ডিম ছুটত, তাদের বিক্ষুব্ধ ছাত্রদানতা বলে নিজেরাই নিজেদেরকে সার্টিফিকেট দিয়েছিল। আজ সময়ের চাকা ঘুরে গেছে। আজ সেই একই জনতা, সেই একই বিক্ষুব্ধ মেজাজে নাসিরউদ্দিনদের উপর পচা ডিম ছুঁড়ে মারছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নাসিরউদ্দিন যখন গণসংযোগ করছিলেন তখন জনতার একাংশ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে ধিক্কার জানায়। কেবল স্লোগান নয়, বৃষ্টির মতো পচা ডিম নিক্ষিপ্ত হতে থাকে তার এবং তার সঙ্গীদের দিকে। এই ডিমের আঘাতে নাসিরউদ্দিনের গা মাথা যেমন ভিজেছে, তেমনি তার সঙ্গে থাকা জামায়াত শিবির এবং জাতীয় নাগরিক পার্টির বা নাপার কর্মীরাও রেহাই পায়নি। কারো কারো চোখে ডিমের কুসুম ঢুকে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে। আসল কথা হলো এই জ্বালাপোড়া এখন তো চোখে হচ্ছে, কিছুদিন পরে এই জ্বালাপোড়া শরীরের সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনি লিখে রাখতে পারেন, নাসিরউদ্দিন পাটোয়ারিদের উত্থান হয়েছিল মিথ্যার উপর ভর করে। জুলাই মাসে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে লাশের রাজনীতি করে তারা ক্ষমতা দখল করেছিল। তখন তাদের মুখে ছিল সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচারের বুলি। অথচ ক্ষমতা দখল করে ইউনূসকে সামনে রেখে তারা চালিয়েছে ভয়ঙ্কর অপশাসন। বৈষম্যের নামে কতটা অবৈষম্য করা যেতে পারে তার প্রমাণ তারা দেখিয়েছে। হাদিকে খুন করা হয়েছে, হাদিকে খুন করে হাদির পরিবারকে ফ্ল্যাট চাকরি সব দেওয়া হয়েছে। মেধা না কোটা, কোটা না মেধা, সব মিলে ঝুলে গেছে। মেধা দূরে চলে গেছে, এখন কোটা নিয়েই তারা বেঁচে আছে।
আজ যখন তারা নির্বাচনের নামে জনগণের দুয়ারে ভোট চাইতে যাচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করছে সর্বোচ্চ ঘৃণা দিয়ে। হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে যে ঘটনাটি ঘটেছে তা প্রমাণ করছে যে সাধারণ মানুষ তাদের ত্রাতা হিসেবে নয়, বরং প্রতারক হিসেবে চিহ্নিত করছে। নাসিরুদ্দিনের সঙ্গে থাকা জামায়াত শিবিরের কর্মীরা যখন বলছে তারা জনগণের সেবায় নিয়োজিত হতে এসেছিলেন এবং এই হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী, তখন তা শুনে সাধারণ মানুষের মুখে হা 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 হাসি ফুটে উঠেছে। কারণ যারা ১.৫ বছর আগে আন্দোলনের নামে সন্ত্রাস চালিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছিল, তাদের মুখে আজ গণতান্ত্রিক মূল্যবোধের কথা শোভা পায় না। সবচেয়ে বড় কথা হলো, দেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দলকে মব সৃষ্টি করে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে একা একা নির্বাচন করছে, তারা আবার গণতান্ত্রিক মূল্যবোধের বুলি আওড়ায়। শুনলেও বমি পায় আসলে। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে আপনাদের? দৌড় সালাউদ্দিন থেকে ডিম নাসিরুদ্দিন বা আন্ডা নাসিরুদ্দিন। রাজনীতির মাঠে এই উপাধিগুলির পরিবর্তন এক গভীর তাৎপর্য বহন করে। একসময় বিএনপি নেতা সালাউদ্দিনকে জনরোষের মুখে দৌড়াতে হয়েছিল, আজ নাসিরুদ্দিনকে ডিমের বন্যায় ভাসতে হচ্ছে। এই পচা ডিম কেবল কোনো খাদ্যবস্তু নয়, এটি হলো জনগণের জমে থাকা ক্ষোভের প্রতীক। জনগণ যখন দেখে যে জুলাইয়ে সেই তথাকথিত বিপ্লবীরা আসলে ক্ষমতার লোভী এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী ছিল, তখন তাদের আর কোনো শ্রদ্ধাবোধ অবশিষ্ট নেই, থাকে না। নাসিরুদ্দিনের উপর এই হামলা আসলে কোনো ব্যক্তির উপর হামলা নয়, এটি হলো সেই মিথ্যাচারের উপর আঘাত যা গত ১.৫ বছর ধরে ফেরি করে বেড়াচ্ছে তারা। আহত জামায়াত শিবির কর্মীদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের চোখে ডিমের কুসুম ঢুকেছে, কিন্তু তাদের সেই চোখের দৃষ্টি কি খুলবে? তারা কি বুঝতে পারবে যে জোর করে বা আবেগের দোহাই দিয়ে সাময়িক ক্ষমতা দখল করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না? নাসিরুদ্দিন পাটোয়ারিরা আজ জনবিচ্ছিন্ন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ডাকতে হচ্ছে, সব জায়গায় তাদের দেহরক্ষী আছে এখন, অথচ তারা দাবি করত তারা গণমানুষের নেতা। যে নেতার জনসভায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিতে হয়, ডিমের হাত থেকে বাঁচাতে নিরাপত্তা চাইতে হয়, তিনি আর যাই হন, জননেতা নন। জুলাই আন্দোলনের সময় তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল, আজ সেই সাধারণ মানুষই তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ইউনূস প্রশাসনকে ক্ষমতায় বসিয়ে তারা ভেবেছিল দীর্ঘমেয়াদে ছড়ি ঘোরাবে, কিন্তু রাজনীতির মাঠ যে পিচ্ছিল তা নাসিরুদ্দিনরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাদের প্রতি নিক্ষিপ্ত প্রতিটি পচা ডিম আসলে এক একটি ব্যালট, যা নির্বাচনের আগে রায় দিয়ে দিচ্ছে মানুষ তাদের বিপক্ষে। এই রায় হলো প্রত্যাখ্যানের রায়, এই রায় হলো ঘৃণার রায়। নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম রাজে রাজনৈতিক ভণ্ডামির আশ্রয় নিয়েছিল, তার পরিসমাপ্তি ঘটছে অত্যন্ত অপমানজনকভাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করে, তাদের পতনও হয় করুণভাবে। নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের এই দশা সেই ঐতিহাসিক সত্যের পুনরাবৃত্তি। ডিমের অপচয় হয়তো হচ্ছে, কিন্তু এই অপচয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। মানুষ এখন আর অন্ধ আবেগে ভাসছে না, তারা এখন প্রতারকদের চিহ্নিত করতে শিখেছে। তাই নাসিরুদ্দিনের প্রতি এই ঘৃণা কোনো সাময়িক উত্তেজনা নয়, এটি হলো দীর্ঘদিনের বঞ্চনা, প্রতারণার বিরুদ্ধে গণমানুষের চপেটাঘাত। নির্বাচনের ফলাফল যাই হোক, জনগণের আদালতে নাসিরুদ্দিন পাটোয়ারিরা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদেরকে শাস্তি হলো ধিক্কার এবং পচা ডিমের গ্লানি দেওয়া তাদের উপর। নাসিরুদ্দিন পাটোয়ারিরা এখন বুঝুক, রাজপথে নেমে ক্ষমতা দখল করা সহজ, কিন্তু জনগণের হৃদয় জয় করা অতি কঠিন। এই ডিমগুলো শুধু পচা ডিম নয় বাহে, আপনাদের দিকে ছুড়ে দেওয়া মানুষের ঘৃণা, বিষ্ঠাও বলতে পারেন। ভালো থাকবেন।